দিকে তাকিয়ে দেখতে পাচ্ছে সব অচেনা মুখ। নিজেকে মনে হচ্ছে নীরহারা পাখি। তে ওয়াশরুমে যেতে হবে। কাকে বলবে তে ওয়াশরুমে নিয়ে যেতে? আশেপাশে চেনা কাউকে খুঁজে পাচ্ছে না। হন্তদন্ত হয়ে জাঙ্কুক তের কাছে এলো একটা ঠান্ডা পেপসি নিয়ে। একটা গ্লাসে ঢেলে তের মুখের সামনে ধরলো। আশেপাশে সবাই হাসতে লাগলো জাঙ্কুকের কাজ দেখে। কেউ কেউ টিপকনি কেটে বলল, এখন থেকেই এত খেয়াল? জাঙ্কুক নির্বিকার রইল। তে খেতে চাইল না, গ্লাস সরিয়ে রাখলো, কিন্তু জাঙ্কুক জোর করে খাইয়ে দিল। তে তলপেটে ব্যথা আরো বেড়ে গেল। লজ্জায় জাঙ্কুককে বলতেও পারলো না ওয়াশরুমের কথা। জাঙ্কুক জিজ্ঞাসা করলো, কোনো সমস্যা? কিছুক্ষণ ইতস্তত করে তে বলেই দিল ওয়াশরুমের কথা। শুনে জাঙ্কুক তের হাত ধরে নিয়ে গেল রুমের দিকে। ওয়াশরুমে যেতে যেতে জাঙ্কুক জিজ্ঞাসা করলো তের রুল রেজিস্ট্রেশন নাম্বার কত। তের হঠাৎ করেই মনে পড়লো আজকে রেজাল্ট দিবে। ভয়ে ভয়ে তে বলল। রেজাল্ট দেখে জাঙ্কুক গমগমে স্বরে বলল, তে। ভয়ে তের অন্তরাত্মা কেঁপে উঠল। আহা করে হেসে উঠল জাঙ্কুক। বলল, ভয় পাচ্ছ কেন? তোমার রেজাল্ট খুব ভালো হয়েছে, গোল্ডেন এ প্লাস পেয়েছো। তুমি এত ভালো ছাত্রী আগে জানতাম না তো। আমি তো টেনে টনে ইন্টার পাস করেছি। ওয়াশরুমে গিয়ে তে থম মেরে বসে রইল কিছুক্ষণ। কান্না করবে না করেও কান্না করে দিল। তের একটা ন্যাপকিন দরকার, কিন্তু কোথায় পাবে এখন ন্যাপকিন? কাকে বলবে সে ন্যাপকিন দিতে? বাইরে জাঙ্কুক আছে, এই লোকটাকে কিভাবে বলবে সে? লজ্জায় তে লজ্জাপতি লতার মতো নুয়ে গেল। সেই সাথে তীব্র পেট ব্যথা তেকে কুকড়ে দিল। জাঙ্কুক অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। তের বের হওয়ার কোনো লক্ষণ না দেখে জিজ্ঞাসা করলো, 1 নাম্বারের জন্য এসে এতক্ষণ সময় লাগছে তোমার? 2 নাম্বার হলে তো আজকে সারাদিন যাবে। জাঙ্কুকের ফাজলামি করে বলা কথা তে বুঝলো না। তের মনে হলো তেকে লজ্জা দেওয়ার জন্য জাঙ্কুক এটা বলেছে। ফর্সা মুখখানায় আকাশের মতো কালো হয়ে গেল অপমানে এবং পেট ব্যথায়। টিস্যু হোল্ডার থেকে অনেকটা টিস্যু ছেড়ে নিল তে, কিন্তু আরেক বিপত্তি দেখা দিল। টিস্যু নেওয়ার মতো কিছু নেই তের কাছে। ভয়ে তে কেঁদে উঠল। নিজেকে মনে হলো পৃথিবীর সবচেয়ে অসহায় মেয়ে। ভেতর থেকে কান্নার মৃদু শব্দ পেয়ে জাঙ্কুক ভড়কে গেল। দরজায় নক করে বলল, কি হয়েছে তে? আমাকে বলো। তে বলল না, বরং কান্নার দৌড় আরো বাড়ালো। জাঙ্কুক বাইরে থেকে আরো কয়েকবার ডাকলো, কিন্তু জবাব এলো না। মেজাজ খারাপ হয়ে গেল জাঙ্কুকের। এই মেয়ে এত ন্যাকা কেন? হানসুইকে ডেকে নিল জাঙ্কুক। তারপর বলল, আপা দেখ তো এই মেয়েরা খাচ্ছে কেন এরকম করে? আমি কি ওকে কামড়েছি নাকি? হানসুই এসে ডাকতেই তে দরজার ফাঁক দিয়ে মাথা বের করে হানসুইকে আস্তে করে কিছু বলল। শুনে হানসুই ভাইকে বলল, লাগেজটা এখানে দিয়ে তুই যা এখান থেকে। মেজাজ খারাপ করে জাঙ্কুক লাগেজ দিয়ে গেল। যাবার সময় বলল, আজব মেয়ে মানুষ তো। আমাকে এতক্ষণ বললে কি হতো লাগেজের জন্য কান্নাকাটি করছে? তাহলে আমি কি না এনে দিতাম? আরো 10টা লাগেজ এনে দিতাম দরকার হলে। ওয়াশরুমে গেছে বাইরে ভাই, ওখান থেকে বের হলেও কি সাজগুজ মেকআপ করে বের হতে হবে? এরকম নখরা কেমন করে করে এরা? হানসুই চোখ বড় বড় করে তাকিয়ে বলল, ভাগ এখান থেকে। জাঙ্কুক যেতেই হানসুই দ্রুত হাতে প্যাকেট খুলে ন্যাপকিন বের করে দিল তেকে। ন্যাপকিন নিয়ে বের হলো তে। এতক্ষণই স্বস্তি পাচ্ছে সে। হানসুই আর কথা না বলে চলে গেল। তে আগের জায়গায় গিয়ে বসে রইল। সন্ধ্যা থেকে রাতের 11টা পর্যন্ত একই জায়গায় বসে রইল তে। বসে থাকতে থাকতে কোমর ব্যথা হয়ে গেল। জাঙ্কুক এসে একবার ডাকলো খেতে যাওয়ার জন্য। তে নড়ল না, কথাও বলল না। রেগে মেগে জাঙ্কুক চলে গেল। তারপর গিয়ে মা বোন ভাবিদের বলল তেকে খেতে ডাকতে। বাড়ির মহিলারা কেউ খেতে ডাকেনি তেকে। তে কিছু না বুঝলেও একটু বুঝতে পারলো এই বাড়ির মহিলারা কেউ তাকে তেমন একটা পছন্দ করছে না। মনে মনে আল্লাহকে ডেকে বলল, অবাগা যেদিকে যাই সাগর সেদিকে না শুকাইলেই কি নয়? একটু তো রহমত করো আমায়। এতিমের আর্তনাদ কি তোমার আরশ পর্যন্ত পৌঁছায় না আল্লাহ? সাত আসমানের উপরের আকাশে বসে কি তুমি দেখতে পাও না এই এতিমের হৃদয়ের রক্তক্ষরণ? আর কত পুরাবে আল্লাহ? 12টার সময় থেকে রুমে নেওয়া হলো। খিদেই ততক্ষণে তের পুরো শরীর কাঁপছে। গতকাল বিকেলে 2 বোন মিলে ভাত খেয়েছে, এরপর আর খায়নি, দুপুরেও খায়নি। এখন খিদে পেয়েছে, কিন্তু কেউ ডাকছে না ওকে। নিরুপায় হয়ে তে গুটিসুটি মেরে বসে রইল। জাঙ্কুক রুমে এলো তখন রাত 12:30। এসে দেখে তে হেলান দিয়ে বসা অবস্থায় ঘুমিয়ে গেছে। পুতুলের মতো মুখটি ঘামে ভিজে গেছে। জাঙ্কুকের মনে হলো এসব যেন শিশির বিন্দু। আলতো করে তের হাত ছুতেই তে জেগে উঠল। জাঙ্কুককে এত কাছে বসে থাকতে দেখে বুক ধড়ফড় করে উঠল তের। একটু দূরে সরে বসে জাঙ্কুক জিজ্ঞাসা করলো, খেয়েছো তুমি? তে মাথা নাড়িয়ে জানালো খায়নি। জাঙ্কুক জিজ্ঞাসা করলো,
মা ডাকেনি খেতে যেতে? তে বুঝতে পারছে না কি বলবে এই প্রশ্নের জবাবে। জাঙ্কুকের রাগ হলো ভীষণ। এই একটা বাজে স্বভাব তার। অল্পতেই মাথা গরম হয়ে যায়। রেগে গিয়ে রুম থেকে বের হয়ে মায়ের রুমের সামনে গিয়ে চিৎকার করে ডাকতে শুরু করলো। ন্যান্সি তখন সবেমাত্র বিছানায় পিঠ লাগিয়েছেন। ছেলের এরকম গলাফাটা চিৎকারে হন্তদন্ত হয়ে উঠে গেলেন। লিসা, জেনি, হানসুহিও ছুটে এলো চিৎকারে। হানসুহি জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোর? এমন হেরে গলায় চেঁচাচ্ছিস কেন? জাঙ্কুক জিজ্ঞাসা করলো, তোমাদের সবার রাতের খাবার হয়েছে? ন্যান্সি বলল, হ্যাঁ হয়েছে তো, কেন? দরজার পাশে থাকা ফ্লাওয়ার ভাসটা ফ্লোরে ছুঁড়ে মেরে জাঙ্কুক বলল, সবার খাওয়া হলে আমার বউয়ের খাওয়া হয়নি কেন? এতগুলো মানুষ তোমরা, কেউ একবার ডাকোনি কেন ওকে? দুপুরে তো তোমরাই দেখেছো, ও এক দানা ভাতও মুখে দেয়নি। সবাই সবার খাওয়া ঠিকমতো খেয়ে নিয়েছো আমার বউকে রেখে। কিসের এত অবহেলা আমার বউকে? তোমাদের পছন্দ মতো হয়নি বলে? আচমকা এতগুলো প্রশ্ন শুনে ন্যান্সি থতমত খেলেন। ঝড়ের মতো জাঙ্কুক রান্নাঘরে ঢুকে গেল। নিজের হাতে পেঁয়াজ কাঁচামরিচ কেটে ডিম ভাজি করলো। এক চুলায় ভাত গরম করে নিয়ে ধোয়া ওঠা গরম ভাতের সাথে পিরিচে করে ডিম ভাজা, এক বাটিতে ভাজা ইলিশ মাছ নিয়ে রুমের দিকে গেল। বিদেশে নিজের রান্না নিজে করে বিধায় সব কাজই জাঙ্কুকের জানা। রুমে ঢুকে সবার মুখের উপর দরজা লাগিয়ে দিল। সবাই সবটা দেখলো। জেনি লিসার হাতে চাপ দিয়ে বলল, দেখলেন ভাবি, আজ বিয়ে হয়েছে অথচ আজকেই বউয়ের গোলাম হয়ে গেছে। লিসা ত্রুর হেসে বলল, সবই ধলা চামড়ার খেলা রে জেনি। তে রুমে বসে জাঙ্কুকের চেঁচামেচি শুনল। সবটা শুনে লজ্জায় কুকড়ে গেল। অজানা এক অপরাধ বোধে ভুগতে লাগলো। যদি তে মিথ্যে করে বলতো যে খেতে ডেকেছে, তাহলে তো এত কথা হতো না। জাঙ্কুক তের সামনে বসে ভাত মাখাতে মাখাতে বলল, জানো তে, আমি তো সারা জীবন দেশে থাকবো না। আমি তাই সবসময় ভাবতাম আমার বিয়ের পর আমি আমার বউয়ের এত যত্ন নেব, এত এত যত্ন নেব যে আশেপাশে যত ভাবিরা আছে সবাই যাতে আমার বউকে দেখে হিংসা করে। আমার বউ যেন আফসোস করে না বলে যে আমি তার পছন্দসই না। লোকে বলে প্রবাসীর বউরা বেশিরভাগই পরকীয়া করে। আমি এত ভালোবাসবো আমার বউকে যে আমার বউ যাতে কখনো ভাবতেই না পারে পৃথিবীতে তার স্বামী ছাড়া দ্বিতীয় কোনো পুরুষ আছে তাকে ভালোবাসার জন্য। আমার পাগলের মতো ভালোবাসাই আমার বউকে আমার কাছে রাখবে। এবার হা করো, আমি তোমাকে খাইয়ে দেব। যতদিন দেশে আছি আমি তোমার সব কাজে হেল্প করব। তুমি কখনো আমাকে ভয় পেও না। মনে রেখো, এই পৃথিবীতে তোমার একান্ত আপন মানুষ শুধু আমিই আছি। জাঙ্কুকের কথাই দিয়ে কিছুটা স্বস্তি পেল। লজ্জা না পেয়ে খেয়ে নিল। খাবার পর জাঙ্কুক জিজ্ঞাসা করল, তোমার কি কোনো সমস্যা হচ্ছে তে? তোমার মুখে কেমন ব্যথার ছাপ। তে ভাবলো বলবে কিনা, তারপর ভাবলো একে ছাড়া আর কাকে বলবে, কেউ তো নেই আর। ভেবে চিনতে বললেই দিল, একটা বোতলে করে ওর গরম পানি লাগবে। ভীষণ পেটে ব্যথা, কোমরে ব্যথা হচ্ছে। শুনে জাঙ্কুক থমকে দাঁড়ালো। তারপর জিজ্ঞাসা করলো, তোমার কি পিরিয়ড চলছে? লজ্জায় মাথা নিচু করে তে বলল, হ্যাঁ। আবারও রেগে গেল জাঙ্কুক। চেয়ারে লাথি মেরে বলল, মানে কি এসবের? আজকেই বিয়ে হয়েছে, কোথায় বাসর হবে তা না, তোমার এসব হলো কেন? আমি কত প্ল্যানিং করে রেখেছিলাম, কত এক্সাইটেড ছিলাম। আমার সব প্ল্যানে তুমি জল ঢেলে দিলে। ভাল লাগে না এখন আমার। তে বুঝতে পারলো না এই লোকের সমস্যা কোথায়, এরকম হুটহাট রেগে যায় কেন? পিরিয়ড তো প্রতি মাসেই হয়, তাতে সমস্যা কি এর? দরজা খুলে রুম থেকে বের হয়ে গেল জাঙ্কুক। ন্যান্সির রুমের সামনে গিয়ে আবারও ডাকতে লাগলো। প্রচণ্ড মেজাজ খারাপ হলো ন্যান্সির ছেলের ডাক শুনে। বিরক্তি চেপে রেখে বলল, কি হয়েছে আবার? এখন কি তোর বউয়ের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে নাকি? জাঙ্কুক ভ্রু কুঁচকে বলল, হট ওয়াটার ব্যাগটা দাও, তে অসুস্থ তার লাগবে। আর শোনো মা, এতিমের মাথায় হাত বুলালে আল্লাহ খুশি হয়। তেকে আপন করে নেওয়ার চেষ্টা করো। ন্যান্সি ওয়াটার ব্যাগ এনে দিতেই জাঙ্কুক চলে গেল। রুমে গিয়ে নিজেই বসে ব্যাগে চার্জ দিয়ে ব্যাগ গরম করলো। তারপর তের কোমরে সেঁক দিল। আরামে তে দু চোখ বন্ধ হয়ে এলো। একসময় ঘুমিয়ে গেল তে। বাকি রাত জাঙ্কুকের কাটলো বউয়ের কোমরে আর পেটে গরম সেঁক দিতে দিতে। তের কপালে চুমু খেয়ে বলল, রেগে যাই বলে আমায় খারাপ ভেবো না বউ। যতটা রাগ করতে জানি তার চাইতেও 1000 গুণ বেশি ভালোবাসতেও জানি। সকাল থেকে ভাবসা গরম পড়েছে, সূর্য উঠেছে। তীব্র রোদে সকালে প্রাণ ওষ্ঠাগত। মাথার উপরে ভনভন করে ফ্যান ঘুরছে পূর্ণ গতিতে, তবুও তে সারা শরীর ঘেমে জবজবে। বহুদিন পর তে বেলা 10টা পর্যন্ত শান্তিতে ঘুমালো। একটা হাত পাখা দিয়ে জাঙ্কুক টেকে বাতাস করছে আর দেখছে তের নাকের মুক্তোর মতো ঘাম বিন্দুগুলো। লোকে বলে নাকে ঘাম দেওয়া মেয়েরা স্বামীর খুব ভালোবাসা পায়। সত্য মিথ্যা জানে না জাঙ্কুক, তবে এতটুকু জানে এই মেয়েটাকে সে প্রচুর ভালোবাসবে। টিস্যু প্যাকেট থেকে টিস্যু নিয়ে তের নাক মুছিয়ে দিল জাঙ্কুক। এই মেয়েটা নিশ্চয়ই গরম সহ্য করতে পারে না।
সাথে সাথে সিদ্ধান্ত নিল দুটো এসি কিনবে, একটা বাবা মায়ের রুমে লাগাবে আর একটা নিজেদের রুমে। টেবিলের ড্রয়ারে তের জন্য আনা নতুন স্মার্টফোন ও একজোড়া সুন্দর নুপুর রয়েছে। গত রাতে দিবে ভেবেছে জাগুক, কিন্তু দিতে পারেনি নানা ঝামেলায়। ঠিক করে রাখে ঘুম থেকে উঠলেই দেবে দেখে। তে আচমকা ঘুম ভেঙে গেল। লাফ দিয়ে উঠে বসে তে জিজ্ঞাসা করলো, কয়টা বাজে? আয়ু কই? আমি কি দেরি করে উঠেছি আজকে? ছোট মা কি আয়ুকে মারছে? জাগুকের চোখে জল এলো তের কথা শুনে। জবাব না দিয়ে তেকে টেনে নিল, বুকের সাথে চেপে ধরে বলল, ভয় পেও না তে, সব ঠিক করে দেব আমি। আমি আছি তো শেষ নিঃশ্বাস পর্যন্ত। তে চুপ করে রইল, তারপর উঠে ওয়াশরুমে চলে গেল। হাত মুখ ধুয়ে বের হয়ে বিছানায় এসে বসে রইল। তে বুঝতে পারছে না আসলে ওর এখন কি করা উচিত বা কার কাছে যাওয়া উচিত। জাগুক কিছুক্ষণ তাকিয়ে দেখলো তেকে, তারপর জিজ্ঞাসা করলো, তে তোমার দাদি নানি কেউ আছেন বেঁচে? তে মাথা নেড়ে বলল, না নেই। জাগুক বুঝলো এই মেয়েটার সংসার জীবন সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নেই, এমনকি আশেপাশে ভাবিরা কেউ মেয়েটিকে বুঝিয়ে দেয়নি কিছু। ড্রয়ার থেকে নুপুর বের করে তের পা দুটো নিজের দিকে টেনে নিল জাগুক। তে ভয়ে আটকে উঠল। বক্স থেকে নুপুর বের করে তের দুই পায়ে পরিয়ে দিল জাগুক, তারপর হাতে একটা চুমু খেয়ে বলল, আমাকে তুমি নিজের বেস্ট ফ্রেন্ড ভাবতে পারো তে। যে কোনো সমস্যায় পড়লে আমাকে বলতে পারো, আমি সমাধান করে দেব। স্বামী স্ত্রীর সম্পর্ক আগে হচ্ছে বন্ধুত্বের। একে অন্যের কাছে যদি সহজভাবে মনের সব সুখ দুঃখ বলতে না পারে, তবে একটা সম্পর্কে থাকে কিভাবে মানুষ? তে জাগুকের মুখের দিকে তাকালো। এই মানুষটিকে প্রথমে যতটা খারাপ ভেবেছে সে আসলে ততটাও খারাপ না লোকটা। একটু একটু ভরসা করাই যায়। একটু ভেবে তে জিজ্ঞাসা করলো, আমি এখন কি করব? তুমি আগে গোসল করবে, তারপর একটা গোলাপি সুতি শাড়ি এনেছি ওইটা পরবে। চুলে এই বেলি ফুলের গাছটা দেবে, চোখে মোটা করে কাজল দেবে, তারপর আমার সাথে নাস্তা করতে যাবে। সময় মাত্র 30 মিনিট, জলদি করো। চাককের কথা মতো তে উঠে গেল। ন্যান্সি পান বানিয়ে সেহুন সাহেবকে দিলেন। সেহুন সাহেব পান খেতে খেতে জিজ্ঞাসা করলো, নতুন বউ কই? ন্যান্সি মুখ ঝামটা মেরে বলল, খুঁজে তো আনছেন, একটা বেলাস সিঁড়ি। বিয়ার পরের দিন কি কেউ এতক্ষণ শুইয়া থাকে? বউ কি আরো দুইটা আনি নাই ঘরে? এরকম বেলাস তো আর আসিল না। আমার প্রশ্ন তো এত পেছানো আসিল না ন্যান্সি, এত হিস্টোরি তো তোমারে আমি জিগাই নাই। আমার জহুরি চোখ খাঁটি সোনা চিনতে আমার ভুল হয় না। তুমি যেটি আনছো সবটি হইল গিয়া গোল্ড প্যালেট, স্বর্ণের মতো মনে হয় প্রথম দেখলে। ন্যান্সি স্বামীর সাথে আর কথা না বাড়িয়ে রুম থেকে বের হয়ে গেলেন। ডাইনিং রুমে গিয়ে দেখলেন জাগুক বসে বসে আম কেটে দিচ্ছে তেকে, তে খাচ্ছে। ন্যান্সি তাৎক্ষণিক গিয়ে হানসুইকে ডেকে এনে দেখালেন। হানসুই অনেকক্ষণ ভেবে বলল, মা, আমার মনে হয় এরা তাবিজ করছে জাঙ্কুকের লাইগা। আমার ভাই তো এমন না মা, কালকা বউ আনছে, আনতে না আনতেই আজকা বউয়ের এমন যত্ন করে কেউ? কোনো একটা কাহিনী আছে মা, তুমি জুবেদা খালার বাড়িতে যাও, তারে গিয়া সব খুললা কও, যা করার উনি করব। ন্যান্সি মেয়ের কথাই সায় দিলেন। কাল পরশুর মধ্যেই তিনি যাবেন জুবেদা বুজির বাড়িতে। খাওয়া শেষ হলে জাঙ্কুক ডেকে বলল, যাও এবার মায়ের কাছে যাও, ওনার আশেপাশে থাকো। উনি একটু রেগে আছেন, একটু রেগে কথা বলবে হয়তো, রাগ করো না তুমি। সংসারের সব মানুষ তোমার মনের মতো হবে না, তুমিও সবার মনের মতো হবে না, জগৎ এরকমই। আমিও দেখো কারো অপছন্দের তালিকায় আছি, আবার আমার অপছন্দের তালিকায়ও অনেকে আছে। তুমি নিজের ব্যবহার দিয়ে সবাইকে প্রভাবিত করতে পারো যদি, তো ভালো। সবাই যার যার ইগো ছেড়ে তোমায় কাছে টেনে নেবে, আর না পারলেও ক্ষতি নেই রে। তবে তোমাকে তোমার জায়গায় স্বচ্ছ থাকতে হবে। তোমার দোষ ধরার জন্য মানুষের অভাব হবে না, কিন্তু দেখবে তোমার গুণ কারোর চোখে পড়বে না। প্রতিটি মানুষের বিবেক আছে রে। মন ভুল সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু বিবেক নেয় না। নিজের বিবেকের কথা শোনো। এই পরিবার এখন তোমার। আমি বলছি না তুমি সেভাবে চলবে যেভাবে আমার মা বোন ভাবি ভাই সবাই বলবে, ওদের কথা মতো উঠবে বসবে। তোমার যেভাবে কমফোর্টেবল লাগবে তুমি সেভাবেই চলবে। তবে এমন করে চলাফেরা করো না, কারোর সাথে এমন ব্যবহার করো না যাতে কেউ তোমার দিকে আঙ্গুল তাক করে কথা বলতে পারে। মনে রেখো, পুরো দুনিয়া তোমার বিরুদ্ধে থাকুক, তোমার বিরুদ্ধে সাক্ষী দিক, আমি তোমার মুখের দিকে তাকিয়ে থাকবো। তোমার চাইতে বড় সত্য আমার কাছে কিছু নেই। আমার এই বিশ্বাস তুমি ভেঙে দিও না তে। আমি খুব আবেগী মানুষ তে, বিশ্বাস ভাঙলে আমি বাঁচবো না। আমি তোমার সাথে তোমার হাত ধরে হাজার বসন্ত কাটাতে চাই। তে কি বুঝলো জাগুকে জানা নেই, তবে দেখতে পেল তে দু চোখ জলে টইটুম্বুর হয়ে গেছে। চোখ মুছে তে বলল, আমি কখনো কাউকে অভিযোগ করার সুযোগ দেব না। তবুও যদি কেউ অভিযোগ করে থাকে আমাকে বলবেন আপনি, আমার দোষ হলে আমি নিজেকে শুধরে নেব। জাগুক হাসলো। তে উঠে গেল কিচেন থেকে রুমের দিকে।
নতুন বউ দেখার জন্য আশেপাশে অনেক মানুষ এসেছে। যেই দেখছে দেখে সেই তের রূপে মুগ্ধ হচ্ছে। সবাই বলছে জাঙ্কুকের বউ পরীর মতো সুন্দরী। লোকে বলে জায়ের শত্রু যা। তের এত প্রশংসা লিসা আর জেনির সহ্য হলো না, বিরক্ত হয়ে সরে গেল দুজন। সকালের নাস্তার কাপ, পিরিচ, প্লেট জমেছে সিঙ্কের অনেকগুলো। ন্যান্সি রান্নাঘরে এসে দেখেন সিঙ্কে সব জমে আছে, কেউ এগুলো পরিষ্কার করেনি। তে একটা মুড়াই মাথা নিচু করে বসে আছে। ন্যান্সি কড়া গলায় থেকে বললেন, তে সিঙ্কের প্লেট বাসন সব পরিষ্কার করে ধুয়ে ফেলো তো। এই প্রথম ন্যান্সি তের সাথে কথা বলল সুন্দর করে। তে আনন্দিত হলো শাশুড়ি তার সাথে কথা বলাই। জেনি এলো রান্না করে কাপ নিতে। চা খাবে জেনির স্বামী রকি। তে কাপ ধুয়ে জেনি ডেকে দিল। জেনি কাপটা ধরল না ইচ্ছে করে। ফলাফল স্বরূপ কাপ ফ্লোরে পড়ে ভেঙে গেল। কাপ ভাঙার শব্দে ন্যান্সি রুম থেকে দৌড়ে এলো। এসে দেখে তার নতুন ডিনার সেটের সাথে কাপ সেটের একটা কাপ ভেঙে পড়ে আছে নিচে। রাগে ন্যান্সির কান লাল হয়ে গেল। চিৎকার করে বলল, কালকে আসতে না আসতেই আজকেই আমার ঘরের জিনিস ভাঙতে শুরু করেছো? দেখে শুনে কি অলক্ষী ঘরে এনেছি আমি? আমার এত সুন্দর সেটের কাপ ভেঙে ফেলেছে। বাপের বাড়িতে কি কাম কাজ কিছু করো নাই, নাকি পাড়া বেড়াই বেড়াই টই টই করে ঘুরছো গায়ে বাতাস লাগাইয়া? ভয়ে লজ্জায় দিয়ে মাথা নিচু করে রইল। জাঙ্কুক বাবার রুমে বসে সব শুনলো। মায়ের কথা শেষ হলে কিচেনে আসলো। এসে দেখে তে এক কোণে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, হাত পা থরথর করে কাঁপছে। জাঙ্কুক এগিয়ে গিয়ে তেকে কাছে টেনে নিল। জাঙ্কুককে দেখে তে স্বস্তি পেল কিছুটা। অভিমানে লজ্জায় কেঁদে দিল সবার সামনেই জাঙ্কুকের বুকের উপর মাথা রেখে। জাঙ্কুক তের চুলে বিলি কেটে দিয়ে বলল, ভয়ের কিছু নেই তে, আমি আছি তো তোমার পাশে। সামান্য একটা কাপই তো ভেঙেছে, এ আর এমন কি ব্যাপার? আমি এনে দেবো এক সেট। ভাঙা কাঁচে যে তোমার হাত পা কাটা যায়নি এই তো আমার কাছে ঢের। যাও তুমি রুমে যাও। তে চলে যেতেই জাঙ্কুক জিজ্ঞাসা করলো, কি হয়েছে এখানে, কেউ দেখেছেন? নতুন বউ দেখতে আসা একটা 9-10 বছরের মেয়ে বলল, কাকা আমি দেখেছি। নতুন কাকি মেজো কাকিকে কাপ দিচ্ছিল, কিন্তু মেজো কাকি ইচ্ছে করে কাপ ধরেনি, তাই পড়ে ভেঙে গেছে। জেনি ভীষণ অপ্রস্তুত হয়ে গেল। জাঙ্কুক জেনিকে কিছু বলল না, মাকে বলল, মা তের বয়স কত ইয়ার বলো? 15 থেকে 16 বছর। এই বয়সে তো তুমি আপাকে নিজের হাতে ধরে ভাত খাইয়েছো, আপার জামা কাপড় নিজে ধুয়েছো। আপার শ্বশুর বাড়িতে কাজ করতে হবে বলে আপাকে ওই বাড়িতেই যেতে দাও না। তেও তো কারো এরকম আদরের মেয়ে ছিল। ওর মা বেঁচে থাকলে হয়তো এত অল্প বয়সে ওকে বিয়ে দিত না। ওর তো এখনো মায়ের কোলে খেলার বয়স। ভাগ্যের ফেরে ও এখন এই বাড়ির বউ। এই বয়সে মেয়েরা কাদামাটির মতো মা, যেমন খুশি তেমন আকৃতিতে ওদের গড়ে নেওয়া যায়। তুমি ওকে ভালোবেসে যদি আপন করে নাও, ও সেই ভালোবাসা তোমাকে দ্বিগুণ ফেরত দেবে। তুমি ওর জন্য হাঁটু জলে নামলে ও তোমার জন্য বুক জলে নামবে। আর ওর মা নেই, তোমাকে ও মায়ের আসনে বসাবে। শুধু যদি একটু ভালোবাসা দাও তুমি। একটা কাপ ভেঙেছে বলে এত কথা বললে তুমি ওকে। আমি চাইলে ওর সামনে বলতে পারতাম যে এই ঘরের সব জিনিসপত্র তুমি আমার টাকায় গড়েছো, তাই আমার বউ সব ভেঙে ফেললেও কারোর কোনো কথা বলার অধিকার নাই। কিন্তু আমি বলিনি, তোমাকে ছোট করা হবে তাহলে। আজ আমি বললে পরের বার তে বলবে। আমি চাই না তে তোমার সাথে বেয়াদবি করার সুযোগ পাক। আমি জানি আমার বউ তোমার পছন্দের না, তাই বলে আজকেই ওকে এইভাবে অপমান না করলেও পারতে। এক জীবনে মানুষ কত অপ্রিয় কাজই তো করে, অপ্রিয়কে প্রিয় করে নেয়। প্রিয় না করো, অন্তত তেকে এভাবে অপমান করে কথা বলো না। তে হয়তো তোমাদের ভয়ে সব সহ্য করে যাবে, কিন্তু আমাকে তুমি খুব ভালো করেই জানো মা। এরপর থেকে তের কোনো ভুল হলে আমাকে বলবে। কেউ আর কোনো দিন থেকে একটা কথাও বলবে না। বিনা দোষে থেকে কেউ অপমান অপদস্থ করলে, হেয় করলে আমার চাইতে খারাপ কেউ হবে না। কে ভাই, কে বোন, কে ভাবি, আমি কিছুই মাথায় রাখবো না। একা ঘরে তে বসে বসে কাঁদতে লাগলো। ঘটনাটা মনে পড়লেই বুক কেঁপে উঠছে তের। এতগুলো মানুষের সামনে কিভাবে এরকম একটা কাজ করলো সে ভেবে পাচ্ছে না। সে তো ঠিক মতোই কাপটা দিয়েছিল ভাবিকে, তবুও কেন পড়ে গেল? এসব ভাবতে ভাবতে তের চোখ থেকে জলধারা বইতে লাগলো। জাঙ্কুক রুমে এসে রুমের দরজা বন্ধ করে দিল। তারপর তেকে টেনে নিয়ে নিজের কোলের ওপরে শুয়ে দিয়ে তের চুলে বিড়ি কাটতে লাগলো। জাঙ্কুকের আদরে তে ফুপিয়ে কাটতে লাগলো। বারবার মনে হতে লাগলো তার ভাগ্য আসলেই খারাপ। জাঙ্কুক তের কপালে একটা চুমু খেলো। তারপর ড্রয়ার থেকে ফোন বের করে ডেকে বলল, বক্সটা খুলো তে, তোমার জন্য একটা গিফট আছে। শোয়া থেকে উঠে বসলো তে। তারপর ফোনের বক্সটা খুললো। ভেতর থেকে বের হয়ে এলো একটা স্মার্টফোন। আনন্দে তে যেন মুখ হয়ে গেল। একটা ফোন ছুঁয়ে দেখার কত ইচ্ছে ছিল তাদের দুই বোনের, তা কেবল অসহায় দুই বোনই জানে। হঠাৎ করে তের মনে হলো সে আসলেই ভীষণ সুখী একটা মেয়ে। আল্লাহ তাকে এরকম একটা স্বামী দিয়েছে যে না বলতেই তার মনের কথা বুঝে যায়।
তের মা বেঁচে থাকতে একটা বাটন ফোন ইউজ করত। আশেপাশে অনেকেই স্মার্টফোন ব্যবহার করলেও জ্যাকসন স্ত্রীর জন্য আনেননি এরকম কোনো ফোন। তের বান্ধবীরা সবাই বলতো মায়ের মোবাইলে তারা নাটক, সিনেমা, কার্টুন কত কিছু দেখে, ইউটিউব থেকে সেজেগুজে ছবি তুলে। শুনে শুনে তের স্বপ্ন দেখতো তার মায়েরও এরকম একটা ফোন হবে, তারপর তারা দুই বোন মিলে ছবি তুলবে, রাতে পড়া শেষ হলে কার্টুন দেখবে। কিন্তু সেই স্বপ্ন পূর্ণ হয়নি। ইউনা বেগম বেঁচে থাকতে এরকম ফোন ব্যবহার করার সুযোগ পায়নি, তবে রোজ পেয়েছে। জ্যাকসন নিজের অল্প বয়সী সুন্দরী বউয়ের জন্য দেশে আসার সময় একটা স্মার্টফোন নিয়ে আসেন। ফোন দেখে দুই বোন অঝরে কেঁদেছিল। না, নতুন মাকে ফোন দেওয়ায় তাদের কোনো হিংসে হয়নি, তবে কষ্ট হয়েছে এটা ভেবে যে তাদের মা এরকম একটা ফোন ব্যবহার করতে পারেনি। কে জানে, সবসময় অসুস্থ থাকা মায়ের প্রতি হয়তো বাবার সেই ভালোবাসা ছিল না। অথচ জ্যাকসন সাহেব ইয়োনা বেগমকে বিয়ে করেছিলেন ভালোবেসে। প্রথমবার ইয়োনা বেগমকে দেখেছিলেন জ্যাকসন কলেজে। একই কলেজে পড়তেন দুজনে। ইয়োনার রূপে মুগ্ধ হয়ে জ্যাকসন লেখাপড়া ছেড়ে দিয়ে বিদেশে চলে যায়। 2 বছর পর যখন দেশে ফিরে তখন জানতে পারে ইয়োনার জন্য পাত্র দেখা হচ্ছে। হাতে বিষের শিশি নিয়ে ইয়োনার সাথে দেখা করতে যায় জ্যাকসন। বিষ খাওয়ার ভয় দেখিয়ে ইয়োনাকে রাজি করান যাতে এই সম্বন্ধে রাজি না হয়। 2 দিন পরেই বাবা মাকে নিয়ে যান বিয়ের জন্য। সেদিন ইয়োনার বাবা মা সবাই হতভম্ব হয়ে গেছে জ্যাকসনের পাগলামি দেখে। বাধ্য হয়ে মেয়েকে বিয়ে দিতে হয়। তাছাড়া অমত করারও উপায় ছিল না। ছেলে বিদেশে থাকে, ভালো কামাই করে। তখনকার সময়ে এরকম পাত্র কজনা ছিল। সেই ভালোবাসার পাত্র কবে যে ফুটো হয়ে গেছে ইয়োনা টেরও পায়নি। হাঁপানিতে ভোগা ইয়োনা বুঝতে পারেনি যে মানুষটা তার দিকে মুগ্ধ হয়ে তাকাতো, তার তাকানোর মাঝে এখন প্রবল বিতৃষ্ণা রয়েছে। কে বলেছে ভালোবাসা বদলায় না? সময় বদলায়, মানুষ বদলায়, মানুষের মন বদলায়, সাথে ভালোবাসাও কি বদলে যায়? একই ছাদের নিচে থাকা, একই পরিণয় সূত্রে বাঁধা মানুষটির সাথে কথা হয়তো হতো, খোঁজ নেওয়া হয়, কিন্তু মুগ্ধতা কেটে গেলে মনের খোঁজ আর কেউ নেয় না। একটা সময় যার কাছে এলে স্বস্তি মিলত, তাকেই একটা সময় ভীষণ অস্বস্তিকর লাগে। মনের দূরত্ব বেড়ে যায়, সম্পর্কের রং বদলে যায়। রুক্ষ চেহারা, লাবণ্য হারানোর মুখের দিকে তাকালে জ্যাকসন আর মুক্ত হতো না। তাছাড়া বিয়ের 12 বছর পর দুটো মেয়ের জন্ম দিল। একটা ছেলে হলো না বলেও জ্যাকসনের মানসিকতা বদলে গেল। চোয়াল ভেঙে পড়া মানুষটাকে অসহ্য লাগলো। সেই জন্যই হয়তো তাকে মুক্তি দিতে আল্লাহ ইয়োনাকে নিয়ে গেলেন। নতুন বউয়ের বয়স 27-28। জ্যাকসনের এখন 45 থেকে 46 বছর। তাই বউয়ের মন রাখার জন্য অনেক কিছুই করে সে। এইসব তেই জানে। মা কতদিন কাতরে কাতরে তের কাছে নিজের বুকে জমানো সব কথা বলে গেছে। নতুন মায়ের প্রতি বাবার এখনকার ব্যবহার আর তের মায়ের সাথে করা ব্যবহার দুটোর পার্থক্য কি তের চোখে পড়েনি? পড়েছে, কিন্তু অভিযোগ করবে কার কাছে? আল্লাহ ছাড়া কাউকে বলেনি তে। এইসব ভাবতে ভাবতে তে কাঁদলো। জাঙ্কুকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আকুল হয়ে কাঁদলো। কাঁদতে কাঁদতে সব কথা বলল। জাঙ্কুকের ভীষণ মায়া হলো। আহা বেচারি, ভাগ্য তাকে নিয়ে কেন এরকম খেলছে জাঙ্কুকের জানা নেই। থেকে শক্ত করে জড়িয়ে ধরে জাঙ্কুক বলল, আমি কখনো তোমাকে কষ্ট দেব না তে। সবাই তো একরকম হয় না, কেউ কেউ কথা রাখতে জানে। নির্ভর হয়ে তে জাঙ্কুককে ছেড়ে দিল। একটু লজ্জিতও হলো নিজে থেকে এভাবে জাঙ্কুককে জড়িয়ে ধরাই। জাঙ্কুক বুঝতে পেরে বলল, আমি ঠিক করেছি আয়ুকে এখানে নিয়ে আসবো। এই বাড়িতে থাকবে আয়ু তোমার সাথে। ওখানে ও কেমন থাকবে সেটা আমার চাইতে তুমি ভালো করে জানো। এখন তুমি নেই, ওর উপর দিয়ে কখন কোন ঝড় যাবে কেউ জানবে না। তার চাইতে ভালো এখানে নিয়ে আসি। তে প্রথমে ভীষণ খুশি হলো, কিন্তু পর মুহূর্তে সমস্ত খুশি কপূর্বের মতো উড়ে গেল। জাঙ্কুক হেসে বলল, ভয়ের কিছু নেই, আমি সব ম্যানেজ করে নেব। তে তবুও শকিত হলো। বোনের শ্বশুর বাড়িতে আয়ু থাকলে লোকজন নানান কথা বলবে, আর জাঙ্কুক চলে গেলে সবাই কেমন ব্যবহার করবে তা নিয়েও তে চিন্তিত হলো। তে মাথা নেড়ে বলল, না লাগবে না, এটা কেউ ভালো চোখে দেখবে না। জাঙ্কুক এক মুহূর্ত ভেবে বলল, তাহলে এক কাজ করি, আয়ুকে একটা লেডিস হোস্টেলে দিয়ে দিই। সব খরচ আমি দেব। তবুও তো তোমার ছোট মায়ের অত্যাচার থেকে রক্ষা পাবে। প্রতি সপ্তাহে না হয় একবার আসবে আমাদের বাসায়। বৃহস্পতিবার এসে শনিবার সকালে চলে যাবে। এই প্ল্যান তের পছন্দ হলো। মাথা নেড়ে সায় দিল তে। তারপর একটু ভেবে বলল, আপনি কেন এত কিছু করবেন আমার বোনের জন্য? জাঙ্কুক হেসে বলল, এখন তো আমি আর তুমি আলাদা কেউ না। তোমার চিন্তা আমার ঘুম নষ্ট করার কারণ, তোমার কপালের চিন্তার ভাঁজ আমার মাথা ব্যথার কারণ। আমি চাই তুমি খুশি থাকো। তুমি খুশি থাকলে আমার দুনিয়া খুশি থাকবে।
তোমার যত না পাওয়া ছিল আমি তা প্রাপ্তিতে ভরিয়ে দেবো তে। কখনো যেন তোমার মনে না হয় তোমার জীবন আজীবন কষ্টে কেটেছে। তের ভীষণ ভয় হলো জাঙ্কুকের কথাগুলো শুনে। নিজেকে নিজে প্রশ্ন করলো, যে মানুষটা আমাকে এভাবে রক্ষা করছে, আমি পারবো কি তার বিশ্বাস রাখতে সারা জীবন? আল্লাহ, আমার কোনো কাজ যেন এই মানুষটার কষ্টের কারণ না হয়। জাঙ্কুক মৃদু স্বরে তেকে ডাকলো। তারপর উঠে গিয়ে আলমারির নিচ থেকে দলা মোচড়া করা একটা পুরনো টি শার্ট বের করলো। শার্টের ভেতর থেকে দিনমোহরের নগদ 4 লক্ষ টাকা বের করে তের হাতে দিয়ে বলল, এই টাকা তোমার। দিনমোহরে 4 লক্ষ টাকা আছে এতে। এই টাকার উপর আমার কোনো অধিকার নেই। তোমার যা খুশি তা করতে পারো তুমি এই টাকা দিয়ে। আমি কখনো এটা নিয়ে তোমাকে প্রশ্ন করব না। কালকে রাতেই দেওয়ার ছিল, কিন্তু দেওয়া হয়নি। এত টাকা দিয়ে কি করবে ভেবে পেল না। কেনই বা দিল এত টাকা তাকে, তাও বুঝতে পারল না। তের শরীর কাঁপতে লাগলো একসাথে এতগুলো টাকা দেখে। তে বলল, আমার লাগবে না এত টাকা, আপনার কাছে রেখে দিন আপনি। জাঙ্কুক হাসলো শুনে, তারপর বলল, অবশ্যই লাগবে। আমি আরো 1 লক্ষ টাকা দিয়ে 5 লক্ষ মিলিয়ে তোমার নামে ফিক্সড ডিপোজিট করে দেব 10 বছরের জন্য। তে এসবের কোনো মানে বুঝলো না, তবে এতটুকু বুঝলো সামনে বসে থাকা মানুষটার মন একেবারে স্বচ্ছ। এই মানুষটা তাকে সবচেয়ে বেশি ভালো রাখবে। এই মানুষটার কাছে সে সবচেয়ে দামি। এই মানুষটা শুধু মানুষ না, এক অমূল্য রত্ন তার কাছে। এর কোনো অবমূল্যায়ন সে করবে না কখনো। তেদের বাড়ি থেকে মেহমান এলো 30 জনের মতো। রোজ বেগম প্রথমে বাড়ির সামনে নেমে হতভম্ব হয়ে গেল। এ কোথায় সে তেকে বিয়ে দিয়েছে? এত ভালো জায়গায় থেকে বিয়ে দিয়েছে রোজ বেগমের বিশ্বাস হলো না। নিজের ওপর নিজের প্রচন্ড রাগ হলো। কেন বিয়ের আগে খোঁজখবর নেয়নি? তাহলে তো তেকে না দিয়ে ঘরে থাকা নিজের অবিবাহিত বোনকে বিয়ে দিতে পারত জাঙ্কুকের সাথে। নিজের বোকামির জন্য নিজের গালে একটা নিজে থাপ্পড় মারলো রোজ। ভেতরে গিয়ে তেকে দেখে রোজের বুক চিনচিন করে ব্যথা করতে লাগলো। গতকাল এরা তেমন কোনো গহনা দেয়নি তেকে, কিন্তু এখন দেখছে তেকে সোনা দিয়ে মুড়িয়ে দিয়েছে জাঙ্কুক। কানে দুল, গলায় দুটো হার, হাতে মোটা চুড়ি, কপালে টিকলি, পায়ে সোনার নূপুর। এই যেন মোমের পুতুল বসে আছে রোজের সামনে। রূপ যেন ঠিকরে বের হচ্ছে এই মেয়ের শরীর থেকে। সবুজ রঙের কাতান শাড়ি পরা তেকে দেখে রোজের মনে হলো রূপকথার রানী। সাদা পাঞ্জাবি পরে হাস্যমুখে দাঁড়িয়ে আছে ছেলেটা, যেন রাজার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। রোজ বেগমের ভীষণ আফসোস হলো, সেই সাথে আফসোস হলো ন্যান্সিরও। ভেবেছিল গহনাগাটি সব নিজের একমাত্র মেয়ে হানসুইকে দেবে, কিন্তু কে জানতো জাঙ্কুক এসব দাঁড়িয়ে থেকে সব বের করে নেবে তের জন্য। ন্যান্সি ভেবেছিলেন সব গহনার কথা জাঙ্কুকের মনে নেই, কিন্তু ভুল ভাঙলো তখন যখন দেখলো জাঙ্কুক জিজ্ঞাসা করছে বিয়ের জন্য এনে রাখা সোনার ব্রেসলেট নেই কেন। ন্যান্সি থমথমে গলায় জবাব দিল, ওটা তোর আপা নিয়েছে, ওর ভীষণ পছন্দ হয়েছে ওটা। জাঙ্কুক প্রকুচকে বলল, আমিও আমার বউয়ের জন্য পছন্দ করেই কিনেছি মা, একটা একটা করে। তাছাড়া আপাকে আমি নিজেই 5 ভরি সোনার হার আর কানের দুল দিয়েছি। তোমাকে 5 ভরি হার আর কানের দুল দিয়েছি। তোমাদের দেওয়ার পরে আমি আমার বউয়ের জন্য কিনেছি, যাতে তোমরা কখনো অসন্তোষ প্রকাশ করতে না পারো যে তোমাদের না দিয়ে নিজের বউয়ের জন্য কেনা শুরু করেছি। তবে কেন তুমি আপাকে দিলে ব্রেসলেট? এখনই আপার থেকে নিয়ে নেবে তুমি ওটা। হানসুই দরজার পাশে দাঁড়িয়ে সব শুনলো। রাগে জিদে হানসুই ঠিক করলো মেহমান আসলে সবার সামনেই সে সিন ক্রিয়েট করবে। রাস্তার ভিখারিকে তার ভাই রানী বানাতে চাচ্ছে। এটা হানসুইয়ের হজম হলো না, তেমনি হজম হলো না ন্যান্সিরও। আর তার মতো রোজ বেগমেরও হজম হলো না তের এই সুখ। 3টি ঈর্ষান্বিত মন চোখ কাটতে লাগলো একটা অসহায় মেয়ের বিরুদ্ধে। জ্বরের বেগে এসে আয়ু থেকে জড়িয়ে ধরলো। 2 বোনের গগনবিতারী হাহাকার ভারী হয়ে উঠল পরিবেশ। আয়ু মনে হলো লক্ষ কোটি বছর পর তার বাবুকে দেখেছে। আর সে তো যেন হারানো মানিক ফিরে পেয়েছে। নিজের অজান্তেই জাঙ্কুকের চোখ ভিজে গেল। তবু নিজেকে সামলে 2 বোনকে সান্ত্বনা দিল জাঙ্কুক। হানসুইর সাথে এলো হানসুইর বড় খালা রাবেয়া। আগেই শিখিয়ে পড়িয়ে দিয়েছে হানসুই খালাকে। রাবেয়া এসে তের গহনাগাটি দেখে বলল, এগুলো কি বউয়ের বাবার বাড়ি থেকে দিয়েছে নাকি বৌমা? তে এই প্রশ্ন শুনে কিছুটাই বিব্রত হলো। হানসুই কিছু বলার আগেই লিসা বলল, আরে না খালা, এগুলো সব জাঙ্কুকের আনা। তের বাবার বাড়ি থেকে তো একটা সুতাও দেয়নি। আমাদের বাবার বাড়ির মতো কি আর সবার বাবার বাড়ি হয় নাকি? হানসুই ভীষণ খুশি হলো। জ্বালানো আগুন উস্কে দিতে বলল, রাজকপাল এরই বলে খালা। লোকে বলে
ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে নেই, পূর্ণ হয় না। এখন দেখো কারো কারো হয়েও যায় পূর্ণ। রোজও কিছুটা দমে গেল এদের বাক্যবাণে। সবার কথা শেষ হলে জাঙ্কুক খালাকে ডেকে বলল, কি করব খালা বলেন? আমার বউকে দেখেন আর আমার ভাইদের বউদের দেখেন, কোথায় রাজরানী আর কোথায়, বাকিটা আর বলবো না। হাটে বেচা যায় না কলা তো ঠাকুর ঘরে নিয়ে ফালা বলে একটা কথা জানেন? ভাবিদেরও সেম অবস্থা। ওনাদের মা বাবা দেখেছেন মেয়েদের বিয়ে দিতে পারছে না, না আছে রূপ না আছে গুণ, থাকার মধ্যে আছে পেট ভর্তি শয়তানি আর হিংসে। তাদের কি দোষ? এরকম মেয়ে কেউ বিয়ে করবে নাকি? এই জন্য গহনাপত্র টাকা পয়সা দিয়ে আমার ভাইদের কাছে গুছিয়ে দিয়ে গেছে। আর আমার বোন, তাকে তো আপনি ভালো করেই জানেন, এত ভালো যে বিয়ের এত বছর হয়েছে তবুও শ্বশুর বাড়ি গিয়ে থাকতে পারছে না নিজের সুমধুর গুণের জন্য। এই জন্য সবার বাবার বাড়ি থেকে মেয়েদের গুণের ঘাটতি পূরণ করতে এসব দেওয়া হয়েছে। আমার বউ তো তেমন ফেলনা নয়, তাই তাকে যোগ্য সম্মান দিয়েই আমি এনেছি। আর খালা শুনেন, কোরআন হাদিস কোথাও কিন্তু এই যৌতুকের অনুমতি নেই। আমি কেন যৌতুক নিয়ে বিয়ে করব? আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছে তাতে সব শখ আমি পূরণ করার জন্য যথেষ্ট। শ্বশুর বাড়ির লোভ করলে তো আপনার মেয়ে নিয়াইনাকেই বিয়ে করতে পারতাম। আমার ইনকাম দেখে আপনি তো আর কম ফাঁদ পাতেননি আমার কাছে নিয়াইনাকে বিয়ে দিতে, তা কি ভুলে গেছেন নাকি? তে অবাক হয়ে তাকালো জাঙ্কুকের দিকে। সহজ সরল দেখতে ছেলেটা এমন করে মহিলাদের মতো ঝগড়া করতে পারে? রোজ ভেবেছিল জাঙ্কুকের সাথে তের ঝামেলা বাঁধিয়ে দুজনকে আলাদা করার প্ল্যান করবে, কিন্তু জাঙ্কুকের কথা শুনে বুঝলো এই ছেলে অন্য ধাতুর গড়া, একে এত সহজে সে হাত করতে পারবে না। খাওয়া দাওয়ার পর তেদের বাড়ি গেল জাঙ্কুক সহ। তের ইচ্ছে ছিল না যাওয়ার, ওখানে গেলে জাঙ্কুকের জন্য কোনো আয়োজন করবে না রোজ। তা তের চাইতে ভালো কে জানে, এই মানুষটাকে অসম্মানিত করা হোক তা তে যায় না। কিন্তু দেখা গেল জাঙ্কুকের আগ্রহ বেশি। দুরু দুরু বুকে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল তে। বাড়ি ফিরে রোজ রোজের ঘরে ঢুকে গেল। তেদের 2 রুমের ছোট ঘরটায় তে, আয়ু আর জাঙ্কুক গিয়ে বসলো। ঘন্টাখানেক হয়ে গেল কিন্তু রোজ বের হবার কোনো নাম নেই। লজ্জায় তের মাথা কাটা যাচ্ছে। যে মানুষটা তাকে সবার আক্রমণ থেকে রক্ষা করে এসেছে বারে বারে, তার সমাদর করার মতো কেউ নেই এই বাড়িতে। নিজের স্বামীর এত বড় অপমানে তের অন্তর্দহন শুরু হলো। জাঙ্কুক জিজ্ঞাসা করলো, এখানে খাবার হোটেল বা রেস্টুরেন্ট কিছু নেই রে? তের ভীষণ লজ্জা হলো। আহা বেচারা, হয়তো খিদে পেয়েছে খুব, তাই জিজ্ঞাসা করছে। তের অশ্রু টলমলে চোখ জাঙ্কুকের নজর এড়ালো না। মুচকি এসে আবারও জিজ্ঞাসা করলো। তে বলল, বাড়ির বাম দিকে মসজিদের সামনে দেখবেন রিক্সা আছে, রিক্সাকে বলবেন চাঁদমোড় বাজারে যাবেন, 30 টাকা ভাড়া নেবে রিক্সা। তের বলার পর জাঙ্কুক চলে গেলে 2 বোন মোবাইল নিয়ে বসলো। একের পর এক ছবি তুলতে থাকলো দুজন মিলে। ছবি তুলতে তুলতে কখন 2 ঘন্টা সময় পেরিয়ে গেছে কেউই টের পেল না। জাঙ্কুক ফিরলো একটা সিএনজি নিয়ে। উঠানে সিএনজির শব্দ শুনে 2 বোনের জ্ঞান এলো। তাড়াহুড়া করে দুজন ছুটলো, গিয়ে দেখে জাঙ্কুক ফিরেছে অনেক কিছু নিয়ে। হাঁড়ি পাতিল, নতুন বিছানার চাদর, 2টো ফ্যান, একটা ডিনার সেট, হলুদ মরিচ মশলা রান্নাবান্না সব কিছু, একটা মাদুর, অনেকগুলো মোমবাতি রাখার স্ট্যান্ড, গরুর মাংস, ইলিশ মাছ, পেঁয়াজ রসুন আদা জিরা, কি নেই আর। তে হতভম্ব হয়ে সামনে দাঁড়ানো ঘাড়মাক্ত চেহারার যুবকটার দিকে তাকালো। কি এক পরম নির্ভরতা এই মানুষটির চোখে। জাঙ্কুক সব বের করে রুমে এনে রাখলো। রোজ জানালা দিয়ে তাকিয়ে দেখলো সমস্ত মালামাল ঘরে নিয়ে রেখে এবার খাবার প্যাকেট বের করলো জাঙ্কুক। নিজ হাতে উঠোনে একটা মাদুর বিছালো। তারপর বাজার থেকে আনা কাচ্চির প্যাকেট, বোরহানি, 7 আপ, মুরগির কষা মাংস সব প্লেটে সাজিয়ে উঠোনে রাখলো। মোমদানিতে মোম সাজিয়ে উঠানে বৈদ্যুতিক বাতি বন্ধ করে তে আয়ু দুজনকে নিয়ে বসলো। এতক্ষণে তে দেখতে পেল বাইরে কি উতলে পড়া জ্যোৎস্না, চাঁদের আলোয় যেন থই থই করছে পুরো আঙ্গিনা। থেকে থেকে গাছের পাতা নড়ে উঠছে, একটা স্বর্গীয় মুহূর্ত যেন। আকাশের দিকে তাকালো তে। চাঁদটা দেখে তের মনে হলো চাঁদের বুক থেকে ছুঁয়ে ছুঁয়ে পড়ছে যেন মায়া, যেই মায়াতে সবাই বিভ্রান্ত হয়ে আছে। আয়ুর গানের গলা ভীষণ ভালো। আয়ু গুনগুন করে গান ধরলো। নিজের অজান্তেই তে জাঙ্কুকের কাঁধে মাথা রাখলো। পরম মমতায় নিজের সাথে জড়িয়ে নিল জাঙ্কুক থেকে। তে কাঁদবে না বলে ঠিক করেছে। তের মনে পড়লো আয়ু ঠিক মায়ের মতো গানের গলা পেয়েছে। মা যেমন শুয়ে শুয়ে বাইরে চাঁদের দিকে তাকিয়ে যেভাবে গান গাইতেন, তেমন করেই আজ আয়ু গান গাইলো যেন। আহা, আজ যদি মা বেঁচে থাকতো। গান শেষে আয়ু চোখ মুছল।
কেন জানি মনে হচ্ছে এত বছর ধরে পাওয়া অবহেলা অনাদর গুছিয়ে দিতে আল্লাহ যেন জাঙ্কুক ভাইয়াকে পাঠিয়েছেন। এই মানুষটি যেভাবে আজ আপার পক্ষ নিয়ে কথা বলেছে, আয়ুর মনে হয়েছে এই পৃথিবীতে এই একটা মানুষই আছে যার ছায়ায় নির্ভরে আশ্রয় নিতে পারবে তারা দুই বোন। হালকা কথাবার্তা বলতে বলতে খেতে লাগলো তিনজনে। রোজ জ্বালানা দিয়ে দেখলো আয়ু মুরগির রানী তৃপ্তি নিয়ে কামড় বসাচ্ছে। বোরহানির গ্লাস যেন রোজকে হাতছানি দিয়ে বলছে, আয় রোজ আয়। রাগ হলো ভীষণ রোজের। তাকে কেউ ডাকলো না একবার? এই নাকি নতুন জামাই? দিন দিন মানুষের মন থেকে শ্রদ্ধা, সহমত, সম্মান যেন উঠে যাচ্ছে। ঘোর কালীযুগের লক্ষণ যেন। জাঙ্কুকের এই বেয়াদবি রোজ মেনে নিতে পারে না। আপন মনে বিড়বিড় করে বলল, ছি ছি, শয়তান না বেডি। নিজের বেলা শুনলো না, পরের বেলা সাইরা নাও না। দূর কি যে কই। নিজে যে ঘরের ভিতরে যায় নতুন জামাই আইছে, জিয়ের জামাই রে, নতুন জিয়ের জামাই রে কোনো সমাধান না করে ঘরের ভিতরে যায় টুং মেরা বইয়া লইছে, ঢং কইরা বইয়া লইছে, সেটার কোনো খোঁজ খবর নাই। মাইনছে ক জামাই খাই তো ডাক দিছে না, হেডা ই হেরে পাতো বাইরা দিত ডাক দেও। শয়তান না বেডি। যাই হোক, কথা আর বাড়াইলাম না। গল্পটা তোমার কাছে কেমন লাগতেছে আগে এটা জানাও। আশা করি গল্পটা ভালোই লাগতেছে তোমার কাছে। অনেক দুঃখ কষ্টতে, তবে জাঙ্কুকের ফটর ফটর কইরা মানে প্রতিবাদ করলে সেই লেভেলের ভাল লাগে। যাই হোক, সামনে আরো দেখতার বা জাঙ্কুকের লেভেলের ফটর ফটর করা। মানে এই শয়তানগুলা শারীরিক শয়তান, গল্পের মেয়েদের সবাই শয়তান। বাপজুরটা খালি একমাত্র শ্বশুরটা মানে সেহুনে বালা আর জাঙ্কুকে বালা, আর আয়ুয়ে টিয়ে, আর চারটা মানুষই আছে বালা। আর পুরা গল্প জিরা যায় যে আরো বাড়িব সব ওই বাপজুরটা থাকবো, বুঝছো। যাই হোক, মানে আরেকটা চেহারা আছে সেই ঢাকার বালা, জাঙ্কুকের স্বাস্থ্য ভাই। আচ্ছা যাই হোক, তাহলে জায়গা আজকাল লাগি। পরবর্তী পর্বে দেখা হবে ইনশাল্লাহ। তোমরা করলে কমেন্টস করে জানাই গল্পটা কেমন লাগতেছে। তাহলে টাটা, আল্লাহ হাফিজ, বাই বাই, সারাঙ্গিও।